শিবপুর নামের এক ছোট্ট গ্রামে অরুণ নামের এক 18 বছর বয়সী ছেলে থাকত। অরুণ ছিল অনাথ। জন্ম দেওয়ার সময়ই তার মা মারা যান এবং তার বাবা হরেনই ছিল তাকে বড় করে তোলার একমাত্র ভরসা। কিন্তু অরুণ যখন মাত্র 8 বছরের, তখন তার বাবা কোনো কাজের খোঁজে জঙ্গলে গিয়েছিলেন এবং তারপর আর কখনো ফিরে আসেননি। এরপর অরুণ পুরোপুরি একা হয়ে যায়। অরুণ গ্রামের এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। তার বাড়ির কাছেই গ্রামের সরপঞ্চ মধুসূদন ও তার স্ত্রী কল্পনা থাকতেন। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই অরুণের বাবা মা মারা যাওয়ার পর তারাই অরুণকে মানুষ করেছিলেন। এই নাও অরুণ বাবা, এই খাবারটা খেয়ে নাও, আর যদি কম পড়ে আমার কাছে এসে নিও। আরে কাকিমা, আমি আর কতদিন আপনাদের ওপর বোঝা হয়ে থাকব? এখন তো আমার খুব লজ্জা লাগে। আরে বাবা, তুমি এসব কি কথা বলছো? তুমি যদি আমাদের নিজের সন্তান নাও হও, তার মানে এই নয় যে তুমি আমাদের বোঝা। আর কখনো এমন কথা বলবে না, চুপচাপ খাবার খাও। এই কথা বলে সরপঞ্চের স্ত্রী কল্পনা সেখান থেকে চলে গেলেন। অরুণ মন দিয়ে খাবার খেল। খাবার খাবার পর সে কুঁড়ে ঘর থেকে বেরোতেই সামনে সরপঞ্চ মধুসূদনকে দেখতে পেল। অরুণ তাকে দেখে সোজা তার কাছে গেল। অরুণ বাবা, খাবার খেয়েছো তো? হে সরপঞ্চজি, কাকিমা একটু আগেই খাবার দিয়ে গিয়েছিলেন। ভালো করেছ। এখন তুমি বড় হয়ে গেছো, নিজের খেয়াল রাখতে শেখো। জি সরপঞ্চজি, 8 বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনারাই আমার খেয়াল রেখেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগে। আমি কিছু কাজ করতে চাই। লজ্জার কি আছে এতে বাবা? আমরা তো সবসময় তোমাকে নিজের সন্তান হিসেবেই ভেবেছি। তবে যদি তুমি কিছু করতে চাও তাহলে শোনো, গ্রামের পাশের জঙ্গলটা এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়। চাইলে সেখানে কাঠ কাটতে পারো কিংবা মধু সংগ্রহ করতে পারো। ঠিক আছে সরপঞ্চজি, আমি কালই জঙ্গলে যাব। এখন সময় এসেছে নিজের জন্য আর আপনাদের জন্য কিছু করার। পরের দিন অরুণ একটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পা রাখতেই সে মনে মনে ভাবল, সরপঞ্চজি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কত উপকার করেছেন। এখন সময় এসেছে নিজের পায়ে দাঁড়িয়ে দেখানোর আর তাদের সেবা করার, যাতে তারা সন্তানের অভাব না অনুভব করেন। ঠিক তখনই হঠাৎ তার চোখ পড়ল একটি কোকিল পাখির দিকে, যে তাকে গভীর দৃষ্টিতে দেখছিল। এই কোকিলটা আমাকে এত মনোযোগ দিয়ে কেন দেখছে? এর আকার অন্য কোকিলদের থেকে বড় আর দেখতে ভয়ঙ্করও লাগছে। এতটুকু বলতেই কোকিলটি উড়ে এসে মানুষের কণ্ঠে বলল, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তোমার নাম অরুণ, আর তুমি হরেনের ছেলে। কোকিলকে কথা বলতে দেখে অরুণ খুব ভয় পেয়ে গেল আর বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো কোকিল, মানুষের মতো কথা বলছো কিভাবে? মনে হয় ওইটা আমার চোখের ভুল, না হলে কোকিল কিভাবে মানুষের মতো কথা বলছে? এটা তোমার চোখের ভুল নয়, আমি সত্যিই কথা বলতে পারি। আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু এক তান্ত্রিকের অভিশাপে আমি কোকিলে পরিণত হয়েছি। আমি তোমার বাবার সব রহস্য জানি। তিনি জঙ্গলে গিয়েছিলেন আর আর ফিরে আসেননি। আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব? ভেবে দেখো, এত বছর ধরে তোমার বাবা নিখোঁজ, অথচ গ্রামের কেউ এ বিষয়ে কথা বলে না। শুধু সরপঞ্চ তোমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমি জানি তোমার বাবা এখনো বেঁচে আছেন। তাহলে বলো, আমার বাবা কোথায়? আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি বলবো, কিন্তু তার আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আরে, মনে হচ্ছে এটা কোনো দৈত্য যে আমাকে নিজের জালে ফাঁস করতে চাইছে। আগে এটি আমাকে ক্ষতি করার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। এ ভাবনাতেই অরুণ দ্রুত গ্রামের দিকে দৌড়ে গেল এবং কিছুক্ষণে নিজের বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছে সে হাঁপতে হাঁপতে বলল, আরে বাবা, এই জঙ্গলটা তো খুবই বিপজ্জনক। এখানে তো প্রাণীরাও মানুষের মতো কথা বলে। মনে হচ্ছে ওটা অবশ্যই কোনো দৈত্য ছিল। আমি আর কখনো ওই জঙ্গলে যাব না। সেই সময়ে সরপঞ্চ মধুসূদনের স্ত্রী কল্পনা অরুণের জন্য খাবার নিয়ে এলেন। অরুণকে ঘাবড়ানো দেখে তিনি বললেন, আরে অরুণ বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন আর ঘামছো কেন? সব ঠিক আছে তো? কিছু না কাকিমা, শুধু মাথা একটু ব্যথা করছে। বাবা, যদি শরীর ঠিক না থাকে কাজ করো না, আগেই খাবার খাও আর একটু বিশ্রাম করো। অরুণ কাকিমাকে মাথা ব্যথার কারণ বলার মাধ্যমে সত্যি লুকিয়ে রাখল।
কল্পনা বেশি প্রশ্ন করলেন না, শুধু খাবার তার হাতে দিয়ে ধীরে ধীরে কক্ষে চলে গেলেন। অরুণ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের সকালে যখন অরুণ ঘুম থেকে উঠল, তার মন থেকে ভয়ে চলে গিয়েছিল। সে নিজেই বলল, হয়তো আমি গতকাল কোকিলকে কথা বলতে দেখে একটু বেশিই ভয় পেয়েছিলাম, কিন্তু যদি ভাবি তার কথায় সত্যের আভাস আছে, ওই কোকিল নিশ্চয়ই আমার বাবা হরেন সম্পর্কে কিছু জানে। আর সত্যি কথা হলো, গ্রামে কেউ আমার বাবা সম্পর্কে কিছু বলেনি। যখন আমি সরপঞ্চ মধুসূদনের কাছে আমার বাবা সম্পর্কে জিজ্ঞেস করেছি, তিনি সব সময় কথা এড়িয়েছেন। শুধু এইটুকু বলেছিলেন, আমার মা জন্মের সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন এবং আমার বাবা অনেক বছর আগে জঙ্গলে গিয়েছিলেন, যিনি আর কখনো ফিরে আসেননি। আমার অবশ্যই সেই জঙ্গলে যেতে হবে এবং ওই কোকিলকে খুঁজে আমার বাবা সম্পর্কে জানতে হবে। এ কথা বলে অরুণ জঙ্গলের দিকে রওনা দিল এবং কিছুক্ষণে সে সেই জায়গায় পৌঁছল যেখানে কাল সে ওই কোকিলটিকে দেখেছিল। ওই কোকিল সেখানে আগেই উপস্থিত ছিল এবং অরুণকে দেখে উড়ে এসে সরাসরি তার কাছে এলো। আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ তুমি তোমার বাবা হরেনের মতোই সাহসী। আমি শুধু এই কারণে এসেছি যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। তুমি বলছিলে যে তুমি আমার বাবার সম্পর্কে জানো, তাহলে বলো আমার বাবা কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কাল আমি বলেছিলাম এর জন্য আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করতে চাই। তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। আমি জানি তুমি ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করছো এবং কখনো কখনো এই কারণে তোমার লজ্জাও লাগে। হ্যাঁ, তুমি পুরোপুরি ঠিক বলছো। আমি সত্যিই গরিব। ছোটবেলা থেকেই সরপঞ্চজি এবং তার স্ত্রী আমাকে মানুষ করেছেন, কিন্তু এখন আমি চাই না যে সবসময় তাদের উপর বোঝা হয়ে থাকি। আমি চাই আমি নিজে উপার্জন করি, যাতে তারা শান্তভাবে বসে খেতে পারে এবং খুশি থাকে। যদি তুমি চাও, আমি তোমাকে ধন উপার্জনের পথ দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু কিভাবে? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি এই জঙ্গলের সব রহস্য জানি। আমার সঙ্গে চলো। এই বলে কোকিল উড়ে গেল এবং অরুণ তার পিছনে পিছনে চলল। চলতে চলতে কোকিল অরুণকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেই গুহা সম্পর্কে কেউ কিছু জানত না, কারণ এই জঙ্গল আগে খুবই বিপজ্জনক মনে করা হতো। গুহার ভেতরে পৌঁছাতেই অরুণের চোখ পড়ল একটি বাক্সে। আরে, এই বাক্সে কি আছে? আমি এখনই খুলে দেখি। যখন অরুণ বাক্স খুলল, তখন উষ্মে অগণিত হীরা এবং রত্ন বের হলো। এগুলো দেখে অরুণ বিস্মিত হয়ে বলল, আরে বাপরে, এই বাক্সে তো ঢের হীরা আর জহরাত আছে। এইসব জিনিস কার? তুমি আগে ধনী হও, তারপর আমি তোমাকে বলবো আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। আর যখন তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দেবে, তখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করিয়ে দেব। আমি জানি তিনি কোথায় আছেন। সেই দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার সম্পর্কে কারো কানে কানে খবরও যেন না পৌঁছায়। যদি কেউ জেনে যায়, তাহলে তোমার পক্ষে তোমার বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে। অরুণ সেই বাক্সটি তুলে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে বাক্সটি এক পাশে রেখে দিল। এমন সময় সরপঞ্চ মধুসূদন আর তার স্ত্রী কল্পনা অরুণের জন্য খাবার নিয়ে এলেন। এক পাশে রাখা বাক্সটি দেখে সরপঞ্চ অরুণকে জিজ্ঞেস করলেন, অরুণ বাবা, এই বাক্সটা কোথা থেকে এলো আর এর ভেতরে কি আছে? সরপঞ্চের প্রশ্ন শুনে অরুণ বুঝতে পারল না সে কি উত্তর দেবে। এমন সময় সরপঞ্চের স্ত্রী বাক্সটি খুলে ভেতরের দামি হীরা আর জহরত দেখে বললেন, অরুণ বাবা, তোমার কাছে এত হীরে আর জহরত কোথা থেকে এলো? অরুণ সব সত্য বলে দিতে পারত, কিন্তু তার মনে পড়ে গেল কোকিলের কথা, যে তাকে কঠোরভাবে বারণ করেছিল। তাই সে অন্য কথা বলল। কাকিমা, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। কাটতে কাটতে অনেক ভেতরে চলে যাই। সেখানে একটা গুহা দেখি। গুহার ভেতরে গিয়ে এই বাক্সটা দেখি। সেখান থেকেই তুলে এনে বাড়িতে এনেছি। অরুণ, তুমি এটা ঠিক করনি। হতে পারে এইসব হীরা আর জহরত বাদশাহর। হয়তো তিনি সেগুলো সেখানে নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। যদি এই কথা বাদশাহর কানে যায়, তাহলে তিনি আমাদের কঠোর শাস্তি দেবেন। সরপঞ্চের মনে গভীর ভয় ঢুকে গেল। যদি কোনোভাবে এই কথা বাদশাহর কাছে পৌঁছে যায় যে কেউ তার সোনা চুরি করেছে,
তাহলে তিনি আমাদের কঠিন শাস্তি দেবেন। তাই এর আগেই যখন বাদশাহ জানতে পারেননি, আমাদের এখনই এই সোনা বাদশার কাছে পৌঁছে দিতে হবে। এখন আমি সরপঞ্চকে কিভাবে বলবো যে এই হীরা আর জহরত বাদশাহর নয়? এগুলো তো আমাকে সেই কোকিল দিয়েছে। কিন্তু যদি আমি কোকিলের কথা বলে দিই তাহলে আমার বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে, আর এই হীরা জহরত থেকে আমার বাবার সঙ্গে দেখা করাই আমার কাছে বেশি জরুরি। অরুণের কাছে হীরা জহরত থেকে বাবার সঙ্গে দেখা করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সে সরপঞ্চের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে সরপঞ্চজি, আপনি যেমন বলছেন, আমরা এখনই এই বাক্স বাদশাহের কাছে দিয়ে আসি। এই বলে অরুণ বাক্সটি নিজের মাথায় তুলে নিল। তারপর সে আর সরপঞ্চ বাদশাহর দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাদশাহর দরবারে পৌঁছে গেল। বাদশাহর সামনে বাক্সটি রেখে সরপঞ্চ বললেন, বাদশাহ সালামত, এই ছেলেটি আমার প্রতিবেশী। সে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, আর সেখানে এক গুহায় এই হীরা জহরত ভর্তি বাক্সটি পেয়েছে। আমাদের সন্দেহ হলো এটা হয়তো আপনারই, তাই আমরা সঙ্গে সঙ্গে এটা আপনার দরবারে নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মনে লোভ জেগে উঠল, কারণ সে জানত এই বাক্সটি তার নয়। কিন্তু এত দামি হীরা আর জহরত দেখে সে ভাবল, এই হীরা জহরত আসলে আমার নয়, কিন্তু যখন ভাগ্যক্রমে এগুলো আমার কাছে এসেই গেছে, তখন আমি এগুলো কেন ছেড়ে দেব? এর বদলে এদের কিছু পুরস্কার দিয়ে দিলেই তো হয়। এই কথা ভেবে বাদশাহ বললেন, হ্যাঁ, এই বাক্সটা আমারই। আমি এটাকে সেখানে নিরাপদে রেখেছিলাম। কিন্তু তোমরা দুজন যে সততার সঙ্গে এই সিন্দুক আমার দরবারে এনে দিয়েছ, তা খুব ভালো কাজ করেছ। আমি তোমাদের সততায় খুশি, তাই তোমাদের পুরস্কৃত করা হবে। সৈন্যরা, এই সিন্দুকটি এদের কাছ থেকে নিয়ে কোষাগারে রেখে দাও। আর হ্যাঁ, এরা সততার প্রমাণ দিয়েছে, তাই আমার কোষাগার থেকে এদের পুরস্কার হিসেবে কিছু অর্থ দিয়ে দাও, যাতে এরা খুশি হয় এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকে। বাদশাহের আদেশে সৈন্যরা সিন্দুকটি নিয়ে নিল এবং তার বদলে পুরস্কার হিসাবে কিছু অর্থ দিল। সরপঞ্চ সেই টাকা পেয়ে খুব খুশি হলেন, কিন্তু অরুণের মন অস্থির ছিল। সে ভালো করেই জানত বাদশাহ মিথ্যা বলছেন, কিন্তু কোকিলের নিষেধের কারণে সে কিছু বলতে পারল না। অরুণের ভয় ছিল সত্য বলে দিলে তার বাবার সঙ্গে দেখা করা কঠিন হয়ে যাবে। অরুণের কাছে সম্পদের চেয়েও বাবার সঙ্গে দেখা করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সে চুপ রইল। এরপর দুজন পুরস্কারের টাকা নিয়ে বাড়ির পথে রওনা দিল। অরুণ সরপঞ্চের সঙ্গে তার বাড়িতে গেল। বাড়ি পৌঁছে সে নিজের অংশের টাকাটাও সরপঞ্চকে দিয়ে বলল, কাকু, এই টাকাটাও আপনি রাখুন। আপনি সবসময় আমার দেখাশোনা করেছেন। এই টাকা আপনার কাজে লাগবে, এতেই আমার খুশি। সরপঞ্চকে টাকা দিয়ে অরুণ সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই অরুণ আবার জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের সেই জায়গায় পৌঁছল যেখানে সে কোকিলের সঙ্গে দেখা করেছিল। ঠিক তখনই সেখানে এক সাধু এসে পৌঁছলেন, যিনি একটি বটগাছের নিচে বসেছিলেন। তিনি অরুণকে জিজ্ঞেস করলেন, আরে বাবা, তুমি কে আর এই জঙ্গলে কি করছো? আমি হরেনের ছেলে, আর আমি এই জঙ্গলে আসা যাওয়া করি। এ কথা শুনে সাধু একটু চমকে গেলেন, কিন্তু কিছুই বললেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যেতেই কোকিল ওড়ে এসে সেখানে পৌঁছল। কোকিল জিজ্ঞেস করল, ওই সাধু তোমাকে কি বলছিল? কিছুই না, সে শুধু জিজ্ঞেস করছিল আমি কে আর এখানে কি করছি। আমি বলেছি আমি হরেনের ছেলে এবং এখানে আসা যাওয়া করি। ওই সাধু আসলে এক প্রতারক। সে শুধু সাধুর ভেষ ধরে আছে, ভেতরে সে এক শয়তান। আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার শুধু তোমার আর আমার বাবার কথাই ভাবনা। তুমি শুধু বলো, কিভাবে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে? আচ্ছা, তবে আমার সঙ্গে চলো। এই বলে সে অরুণকে একটি গুহার ভেতরে নিয়ে গেল। সেখানে একটি কাঁচের বোতল পড়েছিল, যার ভেতরে ঝলমলে আলো ভরা ছিল। আগামীকাল পূর্ণিমার রাত, ঠিক মধ্যরাতে এখানে এসে চোখ বন্ধ করে এই বোতলটা ভেঙে দিতে হবে। বোতল ভাঙতেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব, আর তখনই তোমাকে বলবো তোমার বাবা কোথায় আছে। আমি কি এখনই বোতলটা ভেঙে দিতে পারি? না,
আগামীকাল পূর্ণিমার রাতেই ভাঙতে হবে, তার আগে নয়। এই বলে কোকিল উড়ে চলে গেল। অরুণও নিজের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে সেই সাধু লুকিয়ে তাদের সব কথা শুনছিল এবং সেও অরুণার পিছু নিল। অরুণ যখন বাড়ির কাছে পৌঁছালো তখন সে দেখল সাধু তার পেছনে আসছে। সে থেমে গেল। সাধু কাছে এসে বললেন, আমি নিজের চোখে দেখেছি তুমি কোকিলের সঙ্গে কথা বলছিলে। তুমি এই কোকিলকে চেনো না? সে কোনো সাধারণ কোকিল নয়। আমি সব জানি, কিন্তু ওই কোকিল আমার বাবার ব্যাপারে জানে, আর আমি যে করেই হোক আমার বাবাকে পেতে চাই। তোমার বাবা আর এই পৃথিবীতে নেই। ওই কোকিল তোমাকে ফাঁদে ফেলে নিজের অভিশাপ কাটাতে চাইছে। এই কথা শুনে অরুণ রেগে গেল। সে বলল, সাধু মহারাজ, আমি সাধুদের সম্মান করি, কিন্তু আপনার মতো ভণ্ড সাধুদের নয়। এরপর আর একটা কথাও আমি সহ্য করব না। ভালো হয় এখান থেকে চলে যান। সাধু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অরুণ তাকে ধাক্কা দিয়ে বলল, চলে যান, নইলে আপনার জন্য ভালো হবে না। এই বলে অরুণ নিজের বাড়িতে ঢুকে গেল। অন্যদিকে সরপঞ্চ ও তার স্ত্রী বাড়ি থেকে বেরোতেই তাদের চোখে পড়ল সেই সাধু। তারা দুজনই সাধুর কাছে এগিয়ে গেল। সরপঞ্চ বললেন, সাধু মহারাজ, আপনি এখানে কি করছেন? আমি অরুণকে সত্যটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে কিছুতেই শুনতে চায় না। সে কোকিলকে অভিশাপ থেকে মুক্ত করতে চায়। যদি কোকিল মুক্ত হয়ে যায় তাহলে গোটা গ্রামে সর্বনাশ নেমে আসবে। গ্রামের একজন মানুষও বাঁচবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু অরুণ কিছুতেই শুনছে না। চিন্তা করবেন না সাধু মহারাজ, আমি এখনই ওকে বোঝাতে যাচ্ছি। এই বলে সরপঞ্চ তৎক্ষণাৎ অরুণের বাড়ির দিকে রওনা দিলেন এবং বাড়ি গিয়ে অরুণকে বললেন, অরুণ, আমি কি শুনছি এসব? তুমি নাকি জঙ্গলে এমন এক কোকিলের সঙ্গে দেখা করছো যে মানুষের মতো কথা বলে। এটা কি তোমার কাছে অদ্ভুত লাগেনি যে একটা কোকিল মানুষের মতো কথা বলতে পারে? সেই কথা নিশ্চয়ই ওই সাধু আপনাকে বলেছে। দেখুন কাকু, আজ থেকে ৮ বছর আগে আমার বাবা হরেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর ওই কোকিল জানে আমার বাবা কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে পেতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। বাবা, তুমি তোমার বাবার ব্যাপারে কিছুই জানো না। হ্যাঁ, আমি জানি না, একদমই জানি না, কারণ আপনি কোনোদিন আমাকে কিছু বলেননি, গ্রামের লোকেরাও কিছু বলেনি। তাহলে আমি কিভাবে জানব? এখন আমি কার কথায় বিশ্বাস করব বলুন? আমার শুধু কোকিলের কথাতেই বিশ্বাস। আর কাল পূর্ণিমার রাত, কাল আমি কোকিলকে অভিশাপ থেকে মুক্ত করব, আর সে অভিশাপ মুক্ত হয়ে আমাকে আমার বাবার সঙ্গে মিলিয়ে দেবে। এই কথা বলে অরুণ রাগে বাড়ি থেকে বেরিয়ে গেল। সরপঞ্চ ডাকতে লাগলেন, অরুণ, আমার কথা শোনো। অরুণ, দাঁড়াও। কিন্তু অরুণ একটুও শুনল না। সে চলে গেল। সরপঞ্চ বাড়ির বাইরে এলেন। তখন সাধু বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন। সরপঞ্চ সাধুকে বললেন, অরুণ কোথায় গেল কে জানে। এখন আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং জঙ্গলে গিয়ে অরুণকে বোতল ভাঙা থেকে আটকাতে হবে। পরের রাতে সাধু সরপঞ্চকে নিয়ে জঙ্গলের সেই গুহার কাছে গেলেন এবং বললেন, এই সেই গুহা যেখানে সেই বোতলটা রাখা আছে, যার ভেতরে ওই ডাইন কোকিলের শক্তিবন্দী। অরুণ এখানেই আসবে। চলো, আমরা একপাশে লুকিয়ে পড়ি। এই বলে তারা দুজন গুহার এক পাশে লুকিয়ে পড়লেন। ঠিক তখনই অরুণ সেখানে এসে পৌঁছাল। অরুণকে দেখে কোকিল উড়ে এসে তার কাছে বলল, এখানে সাধু আর সরপঞ্চ এসেছে। তারা গুহার একপাশে লুকিয়ে আছে। তারা তোমাকে বোতলটা ভাঙতে বাধা দেবে, কিন্তু তুমি তাদের কথা শুনবে না। যদি তাদের কথা শোনো তাহলে তুমি কোনোদিন তোমার বাবার সঙ্গে দেখা পাবে না। না, আমি তাদের কথা শুনব না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও, ওই বোতলটা এনে ভেঙে দাও। অরুণ তাড়াতাড়ি গুহার ভেতরে ঢুকে বোতলটা নিয়ে এলো। সে যখনই বোতলটা ভাঙতে যাচ্ছিল তখনই সাধু আর সরপন সেখানে এসে পড়লেন। অরুণ, থামো, বোতলটা ভেঙো না। তুমি ভীষণ বড় ভুল করতে যাচ্ছ। না, যেভাবেই হোক আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতেই হবে। অরুণ, মন দিয়ে শোনো। এই কোকিল কোনো সাধারণ পাখি নয়, এ একটা ডাইন। আজ থেকে 10 বছর আগে যখন তুমি ছোট ছিলে, এই ডাইন পুরো জঙ্গলের দখল নিয়েছিল। যেই ভুল করে এই জঙ্গলে ঢুকত সে আর কখনো ফিরে আসত না। তখন তোমার বাবা হরেন আর আমি ঠিক করেছিলাম একে থামাতেই হবে। আমরা সাধু মহারাজের কাছে উপায় জানতে চেয়েছিলাম।
তিনি বলেছিলেন এই অভিশাপ দূর করতে হলে তোমাদের দুজনের মধ্যে কাউকে জঙ্গলের পাশের কুঁয়োতে নিজের প্রাণ দিতে হবে। তোমার বাবা সাহসের সঙ্গে এগিয়ে এসে নিজেই বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি কুয়োতে ঝাঁপ দেন, আর সাধু মহারাজ এই ডাইনের সব শক্তি একটা বোতলে বন্দি করে তাকে কোকিলে পরিণত করেন। এইভাবেই জঙ্গল নিরাপদ হয়। কিন্তু এই কথা আমরা কাউকেই বলিনি। গ্রামের লোকেরা কিছুই জানে না। এই সত্য শুধু আমি আর সাধু মহারাজ জানতাম, তাই তোমাকেও কখনো বলা হয়নি। কিন্তু তুমি যদি এই বোতল ভেঙে দাও, তাহলে সে আবার নিজের আসল রূপে ফিরে আসবে। এটা সবই তার একটা চাল। কোকিল চিৎকার করে বলল, ওরা সবাই মিথ্যে বলছে। সত্যিটা আমি যা বলছি সেটাই। যদি আমার মনে কোনো চাল থাকতো, তাহলে আমি তোমার সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কোনোদিন তোমার সাহায্য করেছে? না। টাকা পয়সা, সোনা, হিরে সব আমি তোমাকে দিয়েছি, আর এখন আমি তোমাকে তোমার বাবার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। অরুণ ভীষণ দ্বিধায় পড়ে গেল। শেষ পর্যন্ত সে বোতলটা মাটিতে ছুঁড়ে ভেঙে দিল। হঠাৎ করেই সেই কোকিল ভয়ঙ্কর এক ডাইনে পরিণত হলো। ডাইন হেসে বলল, অরুণ, তুমি আমার কাজটা খুব সহজ করে দিলে। এখন আমি মুক্ত। এবার তোমাদের সবার সর্বনাশ আসন্ন। আজ কাউকেই আমি জীবিত ছাড়ব না। অরুণ, তুমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছ। এই ডাইন আমাদের কাউকেই বাঁচতে দেবে না। অরুণ কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন সরপঞ্চ কাকু, আমি তার কথায় ভুলে গিয়েছিলাম। এখন কি আর কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আমাদের এখনই সেই কুয়োর কাছে যেতে হবে। এই কথা বলে তিনজনই কুয়োর দিকে দৌড়ে গেল। ডাইনিও তাদের পিছু নিল। সেখানে পৌঁছে সাধু বললেন, এই ডাইন থেকে মুক্তি পেতে চাইলে তোমাদের দুজনের মধ্যে একজনকে এই কুয়োতেই ঝাঁপ দিয়ে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। সাধুর কথা শুনে অরুণ সঙ্গে সঙ্গে বলল, এই বিপদ আমি নিজেই ডেকে এনেছি, তাই এর থেকে মুক্তিও আমি নিজেই এনে দেব। এই কথা বলে অরুণ কুয়োতে ঝাঁপ দিল এবং নিজের প্রাণ উৎসর্গ করল। সাধু সঙ্গে সঙ্গে ডাইনকে আবার কোকিলে পরিণত করলেন, কিন্তু এবার তার মানুষের মতো কথা বলার শক্তিও আর রইল না। সরপঞ্চ অরুণকে হারিয়ে ভেঙে পড়লেন, কিন্তু করার কিছুই ছিল না। তিনি বাড়ি ফিরে এলেন এবং ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করতে লাগলেন।